আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি মাননীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় নিশীথ প্রামাণিক মহাশয়কে। মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি মাননীয় রাজ্য সাধারণ সম্পাদক এমএলএ মাননীয় দীপক বর্মন মহাশয়কে। মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি প্রাক্তন আমাদের জেলার সভানেত্রী মাননীয় মালতী রায় মহাশয়কে। মঞ্চে আসন অলঙ্কৃত করবার জন্য অনুরোধ করছি প্রাক্তন জেলা সভাপতি মাননীয় হেমচন্দ্র বর্মন মহাশয়, প্রাক্তন জেলা সভাপতি মাননীয় অনিল মালাকার মহাশয়, প্রাক্তন জেলা সভাপতি মাননীয় ইন্দ্রমোহন রাভা মহাশয়। আপনারা অনুরোধ করছি আপনারা দয়া করে মঞ্চে এসে আসন গ্রহণ করুন। প্রাক্তন জেলা সভাপতি এবং এমএলএ মাননীয় সুকুমার রায় মহাশয়, মাননীয় এমএলএ মাননীয় সুশীল বর্মন মহাশয় মাথাভাঙা, ওনাকে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। আচ্ছা, মঞ্চের ভিতরে যারা রয়েছেন এখন সংবর্ধনা হবে না, আপনাদের একটু পরে হবে, একটু মঞ্চটা ফাঁকা করে দিন, মঞ্চটা পিছন দিকে ফাঁকা করে দিন যারা দাঁড়িয়ে রয়েছেন। হ্যাঁ, আর সাংবাদিকদের বন্ধুদের অনুরোধ করব আপনারা দয়া করে আমাদের অনুষ্ঠান পরিচালনার জন্য সহযোগিতা করবেন। নমস্কার। আজকের এই কর্মসূচি সব হবে একটু দাঁড়ান, যারা আসছে তারা আমাদের অতিথি, কেউ এখানে আমাদের উপযাচক হয়ে এসেছে এরকম নয়, প্রত্যেকে অতিথি, প্রত্যেকের প্রতি আমাদের সম্মান রাখতে হবে। আমরা যথাযথ ব্যবস্থা করতে পারিনি, সে ত্রুটি আমাদের। যারা সাংবাদিক বন্ধু এসছে, সাংবাদিক বন্ধুদের আমি অনুরোধ করব আপনাদের বসার ব্যবস্থা করা হবে, আপনারা ধৈর্য ধরুন, সামনেই আপনাদের বসার জন্য ব্যবস্থা আছে। আমাদের প্রথমে যে আনুষ্ঠানিকতা আছে সেটুকু হবে, এরপর আমরা শ্রমিকদার বক্তব্য আমরা শুনবো, তিনি আমাদের পথ নির্দেশ করবেন। তারপরে আমাদের যারা আছেন প্রত্যেকে আপনারা তাকে আজকে সংবর্ধনা জ্ঞাপন করতে পারবেন, এইটুকু ধৈর্য আমাদের রাখতে হবে। তার জন্য আমি সকলকে অনুরোধ করছি যে আপনারা একটু ধৈর্য ধরুন, সবাই দেখার ব্যবস্থা হবে, সামনে যারা আছে তাদেরও বসার ব্যবস্থা হবে। ধন্যবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলম, শস্য শ্যামলম মাতরম, বন্দে মাতরম, শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী, ফুল্ল কুসুমিত প্রমদল শোভিনী, সুহাসিনী সুমধুর ভাষিনী, সুখদান বরদান মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি। 26-এর নির্বাচন মাননীয় সরকার।
আপনারা একটু দয়া করে চুপ থাকুন। সাংবাদিক এবং যারা আছেন তাদের কিছু করার নাই, দয়া করে কষ্ট করুন আর কিছুক্ষণ। ধন্যবাদ। দেখুন, আমার জ্ঞান বিদ্যা বলতে আমার উচ্চতাও কম। আমি জানি না এটা আমাদের আদিম চক্রান্ত কিনা, এই ধরনের একটা পোডিয়াম আমার জন্য রেখে দিয়েছে যেখানে দাঁড়ালে আমাকে আর দেখা যাবে। সেজন্য পরিস্থিতির বাধ্যবাধকতায় আমি আপনাদের মাঝখানে এসে দাঁড়িয়েছি। এটা আমাকে সম্বর্ধনা জানানোর সভা নয়, এটা আগামী 26-এর নির্বাচনে পশ্চিমবঙ্গ বিজেপির সংকল্প নেবার সভা। আমাদের দলের সভাপতি তৈরি হন, 3 বছর পরে আবার সভাপতির পরিবর্তন হয়ে যায়। সভাপতি একটা বহুমানতা। আজকে দল চলে কর্মসূচির ভিত্তিতে, দল চলে নির্দিষ্ট মতাদর্শের ভিত্তিতে। আমাদের বিচার পরিবার তার ভাবধারায় যারা অনুপ্রাণিত হয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সংগঠনের মধ্যে কাজ করে চলেছেন, তার মধ্যে আমরাও একটি সংগঠন। আর মতাদর্শের ভিত্তি এক বলেই আপনি এখান থেকে অনিলদা থেকে শুরু করে আপনি হেমদা, নিতাইদা, ইন্দ্রদা, এখানে মালতীদি, ভাই সুকুমার এবং বর্তমান আমাদের সভাপতি প্রত্যেককে দেখতে পাচ্ছি। মঞ্চে উপস্থিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, কুচবিহারের কাছের মানুষ শ্রী নিশীথ প্রামাণিক, ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সাধারণ সম্পাদক বিধায়ক মাস্টার মশাই দীপক বর্মন, মঞ্চে উপস্থিত আমার সমস্ত সহকর্মী বন্ধুগণ, আমার ভাই ও বোনেরা, এক বিশেষ পরিবর্তিত পরিস্থিতির মধ্যে আজকে আমরা দাঁড়িয়ে আপনাদের কাছে এসেছি সংঘবদ্ধ হবার আহ্বান। বিজেপি সংঘবদ্ধ ছিল, বিজেপি সংঘবদ্ধ আছে, বিজেপি সংঘবদ্ধ থাকবে। কিন্তু যে নেতা একবার দল বদল করে পরিস্থিতির বাধ্যবাধকতায় তৃণমূলের কাছে আত্মসমর্পণ করে 3 হাঁটা থেকে প্রতিনিয়ত হুমকি দিতে দিয়ে যাচ্ছেন যে বিজেপি করলে কাউকে উঠে বসতে দেব না, আজকে সেই নেতার কাছে প্রশ্ন করুন, আপনার যত বীরত্ব তো দিনহাটার মাটিতে পুলিশকে সঙ্গে নিয়ে যত আক্রমণ তো নিরপরাধ প্রান্তিক দরিদ্র মানুষের ওপরে, যখন মুখ্যমন্ত্রীর বাজেট পেশ হয় পশ্চিমবঙ্গ বিধানসভায়, তখন পশ্চিমবঙ্গের বিধানসভার বাজেটে উত্তরবঙ্গের জন্য বাজেটারি অ্যালোকেশন যখন নামমাত্র থাকে, যা দিয়ে জল গরম হয় না, তখন আপনার এই কণ্ঠস্বর কোথায় থাকে? একবার কোনদিন শুনেছেন গৌতম দেব আমি যখন বিধায়ক ছিলাম অল্প কিছুদিনের জন্য, উত্তর কন্যার বাজেটারি অ্যালোকেশন চলছে, উত্তর কন্যাকে একদম সুন্দরী বানিয়ে দেওয়ার প্রচেষ্টা করেছেন আমাদের মুখ্যমন্ত্রী, কিন্তু যে টাকা দেয়া হলো সেই টাকাতে আমরা যারা বিরোধিতা ছিলাম আমরা উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করলাম। আমাদের প্রতিবাদে কণ্ঠ মেলালেন না, একটু পরে দাঁড়িয়ে গৌতম দেবেরটা কিন্তু ভাঙা গুনে বললেন একটু এই হচ্ছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে শাসক দলের যারা উত্তরবঙ্গের বিধায়ক আছেন, যারা নেতৃবৃন্দ আছেন, তাদের প্রকৃত চেহারা। আর এই চেহারার পরিবর্তন করবার জন্য আমরা আপনাদের কাছে এসেছি। আমাদের লক্ষ্য এক, 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। একটা রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছিল, স্লোগান ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। মানুষ জানতেন প্রত্যেকটা মহকুমায় একটা করে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হবে না। মানুষ জানতেন শিক্ষাঙ্গনকে সম্পূর্ণভাবে রাজনীতি মুক্ত, সংঘর্ষ মুক্ত করে দেওয়া যাবে না। মানুষ জানতেন কলকাতা লন্ডন হবে না, দীঘা গোয়া হবে না, দার্জিলিং সুইজারল্যান্ড হবে না।
মানুষ জানতেন রাতারাতি চা বাগানের পরিবর্তন করে দেওয়া যাবে না। মানুষ জানতেন উত্তরবঙ্গে উন্নয়নের জোয়ার নিয়ে আসা যাবে না, কিন্তু তাও মানুষ ভোট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সামনে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা কথা বলতে পারবো, আমরা প্রতিবাদ করতে পারবো, বাহিনী থাকবে না, আর কোনো ধান কাপড় বিতরণের কর্মসূচি থাকবে না। আমিও পতাকা হাতে নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। আমরা আমার মতো করে আমার কথা বলবো, সরকারি নীতি সিদ্ধান্তের সমালোচনা করব, যদি প্রয়োজন হয় প্রকাশ্যে তার বিরোধিতা করব, আমরা অবরোধ করব, আমরা ধর্ণা দেব, আমরা রেল রোকো করব, আমরা বাংলা বন্ধের ডাক দেব। এই অধিকার আমাদের সাংবিধানিক অধিকার, এই অধিকার আমাদের রাজনৈতিক অধিকার, যে অধিকার অতীতে সিপিআইএম আমাদের থেকে কেড়ে নিয়েছে। কিন্তু মাত্র 14 বছর পরে দাঁড়িয়ে আজ স্লোগান, আর একই স্লোগান, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। আমি শুধু কথা বলতে চাই না, আমার বাড়ির ছেলে যদি পরীক্ষা দেয়, পরীক্ষায় যদি পাস করে তাকে চাকরি দিতে হবে, মেধাকে প্রতারিত করা যাবে না। আজকে এই কথা নিয়ে আমরা মানুষের সামনে দাঁড়িয়েছি। আপনাদের বাড়ির ছেলে মেয়েদের 40,000 চাকরি একটা সরকার বিক্রি করে দিয়েছে খোলা বাজারে আলু পটলের মতো। শুধুমাত্র শিক্ষকের চাকরি নয়, মুখ্যমন্ত্রীর নিজের দপ্তরের গ্রুপ ডির যে চাকরি, আজকে তার জন্য ধর্মতলায় কিছু মানুষ বসে পড়েছেন। তারাও বলছেন যে আজকে অস্বচ্ছতা শেষ করতে হবে, প্রকৃত তালিকা বার করতে হবে। যে মুসলমান ভাইদের জন্য মুখ্যমন্ত্রী চোখের জলে মুখ বাঁচিয়ে দেন, যাদের জন্য পথে নামেন, মিছিল করেন, যাদের হিজাব, তাদের জন্য হিজাব করে মাঠে নেমে পড়েন, যাদের জন্য তৃণমূল কংগ্রেসের নেতারা দুপুরবেলা পেট ভর্তি মাছের ঝোল খেয়ে আর সন্ধ্যাবেলা গিয়ে অভুক্ত তৃষ্ণার্ত মুসলমানের সঙ্গে রোজা খোলার নাটক করেন, সেই মাদ্রাসা শিক্ষকদের চাকরি আজকে তৃণমূল কংগ্রেস খেয়ে নিয়েছে। আজকে একটা সর্বভূক সরকার, এই সরকারের কোনো তুলনা নেই। এই সরকার মিড ডে মিলের চাল খেয়েছে, এই সরকার রেশনের কম খেয়েছে। স্বাধীন ভারতের ইতিহাসে পশ্চিমবঙ্গের রেশন কেলেঙ্কারির মতো এত বড় কেলেঙ্কারি আর কোনোদিন কোনো রাজ্যে হয়নি। কিন্তু আজকে তারা পেলে থাকলেও এখন এই মুহূর্তে তারাও ময়দানে নেমেছেন, তারাও বলছেন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমতায় ফেরান। কোথায় ফিরিয়ে আনবেন? সারা ভারতবর্ষের দিকে তাকান, এমন কোন রাজ্য আছে যেখানে একজন হিন্দু বিবাহিত মহিলা বিএসএফ অফিসারকে বলছে সামনে দাঁড়িয়ে যে আমার গুলি চালানো আমার বুকে, আমাকে ঝাঁঝরা করে দিন, আমি মুর্শিদাবাদের হিন্দুর বউ, আমি আপনার হাতে মরতে চাই, আমি সেনাবাহিনীর হাতে মরতে চাই, আমার শরীরটাকে অন্য কারোর হাতে কলঙ্কিত করতে দেব না। এই দৃশ্য ভারতবর্ষের কোথাও নেই। আজকে পার্শ্ববর্তী রাজ্য বাংলাদেশের দিকে তাকান, আজকে বাংলাদেশ চলছে, কিন্তু ভুলে যাবেন না ও পাশে যারা ঘোষ ঘোষ দত্ত মিত্র আছে, ও পাশে যারা বর্মন শর্মা আছে, ও পাশে ওপারে যারা রাজবংশী আছে, মুখুয়া আছে, ওপারে যারা আমাদের ঘোষ পোদ্দার মতো আজকে তফসিলি সম্প্রদায়ের মানুষ আছেন। ওরা আমাদের রক্ত, আমাদের ভাই, আমরা ওদের ভুলতে পারবো না, আমরা ওদের থেকে নিজেদের বিচ্ছিন্ন করতে পারবো না। হিন্দু কোন এনআরসির পরিচয়পত্র দেবে না, হিন্দু কোন সিএস সার্টিফিকেট নেবে না, হিন্দু যাবে সরাসরি যাবে হেঁটে ওয়াকিং, সরাসরি গিয়ে বলবে আমি হিন্দু। পরিস্থিতির বাধ্যবাধকতায় আমি বাংলাদেশে থাকতে পারিনি, আজকে তার জন্য আমি এখানে এসেছি। আমার কাছে বাংলাদেশের রসিদ নেই, আমার কাছে বাংলাদেশের কাগজ নেই, আমার কাছে বাংলাদেশের মার্কশিট নেই, আমার কাছে বাংলাদেশের ভাড়ার বিল নেই, আমার কাছে বাংলাদেশের বাসের টিকিট নেই, কারণ আমি হিন্দু। এই দেশ আমার দেশ, এই দেশ থেকে তুমি আমাদের তাড়িয়েছো। যে কথা পণ্ডিত নেহেরু বলেছিলেন, যে কথা সর্দার বল্লভভাই প্যাটেল বলেছিলেন, যে কথা
মহাত্মা গান্ধী বলেছিলেন, আজকে তাকে বাস্তবায়িত করবার সময় এসে গেছে। যে কথা বারবার বিভিন্ন নেতারা কংগ্রেসের সভায় বক্তৃতা করেছেন, বাস্তবায়িত করতে পারেননি, আজকে সেই কাজ করে দেখিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী ময়দানে নেমে পড়েছেন। 16 তারিখে বিরাট মিছিল, সবশেষে উনি বাঙালিকে ধরেছেন। বাঙালি মুর্শিদাবাদে কোনো বাঙালি ক্যান্ডিডেট অজিত চৌধুরীর বিরুদ্ধে খুঁজে পাননি। উনি আসানসোলে কোনো বাঙালি ক্যান্ডিডেটকে খুঁজে পাননি। মানুষের দিকে তাকিয়ে বলছেন, উত্তরপ্রদেশের মানুষ, বিহারের মানুষ খৈনিখোর। উত্তরপ্রদেশের খৈনি থুতুতে আমরা কলকাতার লোকের জং ধরতে দেব না। আর বহিরাগতদের নিয়েছে কারা প্রার্থী করছেন পশ্চিমবঙ্গের বিধানসভায়, কারা প্রার্থী করছেন লোকসভায়। আজকে পশ্চিমবঙ্গের মানুষের সামনে নতুন করে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গ, পিছিয়ে পড়া উত্তরবঙ্গ, উত্তরবঙ্গের উন্নয়ন চাই, উত্তরবঙ্গের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন চাই, উত্তরবঙ্গে পর্যটন শিল্পের মধ্যে বৈপ্লবিক পরিবর্তন চাই। মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছিলেন 2011 সালে। উনি এলেন, উত্তরকন্যা তৈরি করলেন। ওনার নামগুলো খুব সুন্দর, কারণ আমাদের মুখ্যমন্ত্রী তো কোনো সাধারণ মুখ্যমন্ত্রী নন। আমাদের মুখ্যমন্ত্রী কবি, আমাদের মুখ্যমন্ত্রী চিত্রকার, আমাদের মুখ্যমন্ত্রী গীতিকার, আমাদের মুখ্যমন্ত্রী সাহিত্যকার, আমাদের মুখ্যমন্ত্রী বিকেলে ভোরে ফুল ফুটিয়ে দিতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী তবলা থেকে জলতরঙ্গের আওয়াজ বার করে দিতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী সিতার বাজিয়ে বন্দুকের গুলির আওয়াজ শুনিয়ে দিতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী তো এগিয়ে, আমাদের বাংলা তো এগিয়ে। সুন্দর নাম দিলেন কিনা উত্তরকন্যা। উত্তরকন্যায় আপনারা যাবেন, আর কুচবিহারের মানুষকে, জলপাইগুড়ির মানুষকে, শিলিগুড়ির মানুষকে, ওদিকে দিনাজপুরের মানুষকে, মালদার মানুষকে আর এদিক ওদিকে যেতে হবে না, রাত জেগে কলকাতায় ট্রাভেল করতে হবে না। আপনারা সরাসরি আসবেন, উত্তরকন্যায় আসবেন। ওখানে মন্ত্রী থাকবে, ওখানে সচিব থাকবে, আপনাদের জন্য ফুলের মালা উত্তরে নিয়ে বসে থাকবে। আমি তো দক্ষিণবঙ্গের দুয়ারে সরকার, আর এ তো একদম বাড়ি নিয়ে ঢুকে পড়েছি উত্তরবঙ্গের মধ্যে। যত টাকা আসে তার সপ্তাহাধিক বেশি খরচা হয়েছে একবার, 41% টাকা। বাদ বাকি 21 থেকে 24% টাকার বেশি কোনোদিন উত্তরকন্যায় খরচা করতে পারেনি উত্তরবঙ্গ উন্নয়নে। সমস্ত টাকা সাইফোন অবয়ে চলে যাচ্ছে অন্যদিকে। উদয়নবাবু প্রতিবাদ করতে পারবেন না। উদয়নবাবু তো বীর গুরু, ওনার মধ্যে তো বীর রসের আধিক্য আছে। ওনার মধ্যে তো আমরা রাবণকে দেখতে পাই। উনি যেভাবে ওনার ভারী শরীর নিয়ে মঞ্চের এপাশ থেকে ওপাশ বিচরণ করে বিজেপিকে হুমকি দিয়ে যাচ্ছেন, একবারের জন্য উদয়নবাবু দাঁড়িয়ে বিধানসভায় বলেছেন, কোন রিল আপনারা পেয়েছেন যে উদয়নবাবু বলছেন যে টাকা উত্তরকন্যায় পৌঁছচ্ছে, উত্তরবঙ্গের উন্নয়নের জন্য পৌঁছচ্ছে, আজকে সে টাকা সেখানে খরচা করা হচ্ছে না? তৃণমূল কংগ্রেস প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। উত্তরবঙ্গের বিভিন্ন খরস্রোতা ছোট ছোট নদী গতিপথ পরিবর্তন করছে বোল্ডার তোলার কারণে। দুষ্প্রাপ্য অর্কিড, দুষ্প্রাপ্য ক্যাকটাস পাচার হয়ে গেছে বাইরে। যারা আমরা বারবার বলতাম, প্রধানমন্ত্রী বলেছেন উত্তরবঙ্গ মানে হচ্ছে টিম্বার ট্যুরিজম। সেই টিম্বার কোথায়, কাঠ কোথায়? সামনে কিছু জঙ্গল দাঁড়িয়েছে, ভেতরে সমস্ত খালি। এটাই হচ্ছে তৃণমূলের পদাবলী। এভাবেই চলেছে গোটা উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের মানুষকে রুখে দাঁড়াতে হবে, কারণ এখানে প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে উত্তরবঙ্গ। বলছেন চাষিদের রোজগার আমি 3 গুণ করে দিয়েছি। রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য, পশ্চিমবঙ্গের কৃষকদের রোজগার এই মুহূর্তে 3 গুণ। আর ভারতবর্ষের যে কোনো প্রান্তে যখন কোনো অট্টালিকা ভেঙে পড়ছে তৈরি হতে গিয়ে, তলায় চাপা পড়ছে পশ্চিমবঙ্গের শ্রমিক। কোন টানেলের মুখ বন্ধ হয়ে যাচ্ছে, ভেতরে পৌঁছে গেছে পশ্চিমবঙ্গের শ্রমিক। বলছে বাংলা ভাষা, বাংলার মর্যাদা, বাংলার অস্মিতা, বাংলার গরিমা রক্ষা করবে কে?
মমতা বন্দ্যোপাধ্যায় আবার শুনলাম সিপিএম তারাও ময়দানে নেমে পড়েছে। এখন তো মোটামুটি বামপন্থী যারা আছেন, দূরবীন দিয়ে দেখবার কথা বলছি না, তারা বুঝতে পেরেছেন পরিস্থিতিটা কি। কিন্তু একটু লক্ষ্য রাখবেন, আপনার পাড়ায় নতুন করে সমীকরণ তৈরি হবে ভোটের আগে, যেখানেই অন্ধকার দেখবেন, আপনার বাড়ির পেছনে, দরজার পিছনে দেখবেন কংগ্রেস, সিপিএম, দু একটা যারা অবশিষ্ট আছে তৃণমূল ডাকছে, এই এদিকে এসো, রাগ করেছো? এই রাজনীতির বিরুদ্ধে আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে। এই যে এদের প্রেম, আরে আমরা বলি এর আগে তো কংগ্রেস সিপিএম এর দিকে তাকিয়ে বলতাম, আমরা বারবার বলেছি, যখন বিজেপি অপ্রাসঙ্গিক ছিল, যখন আমাদের হেমদা অনিলের সভাপতি ছিলেন, এমনকি নিতাই রায় যখন ছিলেন, কিংবা আমাদের ইজরাও ছিলেন, একটুখানি ভালো জায়গায় তাও সভাপতি হয়েছিলেন। তখন বিজেপি আবার পার্টি আসলে আবার বাকি 242টা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা 2টো আসনে জয়লাভ করেছিলাম। অনেকে বলেছিলেন অটল বিহারী বাজপেয়ী সন্ন্যাস নেবেন, লালকৃষ্ণ আদবানি আবার লেখালেখিতে ফিরে যাবেন, বিজয়রাজে সিন্ধিয়া ধর্মকর্মে মন দেবেন। কিন্তু সেদিনও বিজেপি বলেছে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, আমরা চলে গেছি, আমরা প্রভাবিত করতে এসেছি। আর আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, দেখুন মঞ্চে কোচবিহারের 3জন বিধায়ক পাশাপাশি বসে আছে। আজকের মানুষ আমাদের শক্তি দিয়েছে। আমরা আকাশ থেকে নামিনি, আমরা কারোর আঁচল ধরিনি, আমরা একলা লড়াই করেছি। আমরা মানুষের সামনে দাঁড়িয়ে মানুষের ছোট ছোট কথা, ছোট ছোট ব্যথাকে নিয়ে আজকে আমরা মানুষের কাছে পৌঁছে গেছি। একটা সময় ছিল যখন আমাদের সর্বদলীয় বৈঠকে ডাকা হতো, বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন পশ্চিমবঙ্গ বিধানসভার যাদের কোনো প্রতিনিধিত্ব নেই তাদের আমরা সর্বদলীয় বৈঠকে ডাকি না। রাহুল সিনহার আমি পার্টিতে অফিসে বসে গল্প করতাম, আর রাহুলদা বলতো যে শ্রমিক এর থেকে যদি একটা ঢেলে থাপ্পড়ও মারতো তার মানেও আমাদের অপমানটা কম। আমাদের দলের একজন নেতা ছিলেন দুর্গাপ্রসাদ নাথানি, পুরনো মানুষরা ছিলেন, কলকাতা কর্পোরেশনের জনসংঘের কাউন্সিলর ছিলেন। দুর্গাপ্রসাদ নাথানি সারা জীবন ভোটের অঙ্ক করতেন আর আমাদের বোঝাতেন যে রাজনৈতিক দলের পশ্চিমবঙ্গ বিধানসভায় কোনো প্রতিনিধিত্ব নেই সেই রাজনৈতিক দলের কোনো পলিটিক্যাল স্ট্যাটাস নেই। আমি যখন একটা উপনির্বাচনে জয়ী হয়েছিলাম, আমি মানে ব্যক্তি শ্রমিক ভট্টাচার্য নয়, আমার পার্টি জয়ী হয়েছিল নিজের শক্তিতে একটি সীমান্তবর্তী জেলার একটি সংখ্যালঘু আসনে। বিশ্বাস করুন, আমি 10 মিনিট নিজে বিশ্বাস করতে পারিনি যে আমি জয়ী হয়েছি। আমার এখান থেকে আমার পার্টি জিতে গেছে, পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি ঢুকবে, আমরা সর্বদলীয় বৈঠকে মাথা উঁচু করে 10 মিনিট পরে বুঝতে পারলাম আমি সভাপতি হয়েছি। এই যে আমি সভাপতি এখন হয়েছি, এখনো আমি বিশ্বাস করতে পারছি না আমি পশ্চিমবঙ্গের সভাপতি। কারণ আমি তো চিরকাল মাননীয় সভাপতি বলে এসেছি 42 বছর ধরে। 42 বছর ধরে বলতে বলতে এমন অবস্থা তৈরি হয়ে গেছে যে সভাপতি মানেটা কি আমি তো বুঝতে পারছি না। আমি তো যেরকম ছিলাম সেরকমই আছি, আমার তো চেহারার খুব একটা পরিবর্তন হয়নি, জামা কাপড়ের পরিবর্তন হয়নি। যেভাবে আমি কথা বলতাম, যে ভাষায় কথা বলতাম, নিতাইদের সঙ্গে সেইভাবেই কথা বলেছি। তো আমার সঙ্গে যেভাবে সঞ্জু নিচে আছে ওর সঙ্গে যেভাবে কথা বলতাম, আমি ওখানে সেভাবেই কথা বলছি। আমরা এখানে অনেক উত্থান পতন দেখেছি, আমরা দেখেছি মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছতে। রাজনীতিতে একটা জিনিসই প্রাসঙ্গিক পশ্চিমবঙ্গে, তা হলো মতাদর্শ, তা হলো কর্মসূচি। রাজনীতির অর্থ কি? একটা কর্মসূচির সঙ্গে আর একটা কর্মসূচির লড়াই, একটা ভাবনার সঙ্গে আর একটা ভাবনার লড়াই, একটা চলার পথের সঙ্গে আরেকটা চলার পথের লড়াই। এই কুচবিহার প্রাচীন শহর, পশ্চিমবঙ্গের সবচেয়ে সুন্দর শহর। কুচবিহারের শহরের সৌন্দর্যের থেকে কোন সংখ্যা ভাগ পশ্চিমবঙ্গের কোন শহরের এই সৌন্দর্য নেই। আমি বিধাননগরের অধিবাসী, বিধাননগর প্ল্যান সিটি, পাশে রাজারহাট তৈরি হয়েছে, রাজারহাট প্ল্যান সিটি, কিন্তু এখানে প্রাণের স্পন্দন নেই। কুচবিহারে প্রাণ আছে, স্বাভিমান আছে।
এখানের মন্দিরের বিগ্রহ চুরি হয়ে বাংলাদেশে চলে গেছে, আমাদের কোন নেতা তদানীন্তন কালে ধরতে পারেনি, আজকেও বিগ্রহ উদ্ধার হয়নি। আমি ভুলে যাইনি সেদিনটার কথা, যেদিন গোটা কুচবিহার মানুষ হোলির দিনে, দোল উৎসবের দিনে তারা একদিন দোল করেনি, তার প্রতিবাদ করেছিলেন, গোবিন্দকে হারিয়ে তার নিজেদের চোখের জল ফেলেছিলেন। ওই চোখের জল মোছাতে হবে বিজেপি কর্মীদের। কুচবিহারের রাজার মহারাজের প্রতিমূর্তি দিয়ে আজকে আমাকে এখানে সম্বর্ধনা জানানো হলো। তাকিয়ে দেখুন কুচবিহারের রাজবাড়ির দিকে। আমি নতুন কোন পলিটিক্যাল লেভেলে মানে ল্যাটারাল এন্ট্রি নিয়ে রাজনীতিতে আসিনি। আমি 35 বছরের বেশি সময় ধরে, প্রায় 40 বছর ধরে আমি এই কুচবিহারে আসছি। আমার চোখের সামনে এই কুচবিহারের মহারাজার ভেতরের ফার্নিচার গুলো খালি হয়ে গেল। কারা চুরি করলো, কারা লোপাট করলো, কারা ওগুলো বিক্রি করেছে, এটা মানুষকে নতুন করে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন নেই। কুচবিহার রাজবাড়ির এখনো যে প্রপার্টি আছে তার এনক্রোচমেন্ট চলেছে। কুচবিহার শহরের সৌন্দর্যকে ধ্বংস করা হচ্ছে। গোটা কুচবিহার লোকসভা কেন্দ্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তৃণমূল কংগ্রেস। এর আগের বার আমাদের প্রার্থী নিশীথ জয়ী হয়েছিলেন। কুচবিহারের মানুষ বিজেপিকে জিতিয়েছে। কুচবিহারের মানুষ বিজেপিকে জেতানোর পরিণতি কি? আজকে ধারাবাহিক অত্যাচার চলেছে। অত্যাচার চলেছে সিতাইয়ে, অত্যাচার চলেছে দিনহাটায়, অত্যাচার চলেছে শীতলকুচিতে, অত্যাচার চলেছে দক্ষিণ কুচবিহারে। আমাদের কর্মীরা নিজেদের জীবন জীবিকা, নিজেদের অস্তিত্ব রক্ষা করবার জন্য আসামে আশ্রয় নিয়েছে, কিন্তু পতাকা ছাড়েনি। তারা আবার এখান থেকে পালিয়ে থাকতে হয়েছে। এদের অত্যাচারে আসামের দিনের পর দিন কাটাতে হয়েছে। আসাম সরকার তাদের আশ্রয় দিয়েছে। আজকে কোথায় যাবে মানুষ? আজকে যারা কথা বলছেন, আপনারা মর্যাদা জানিয়েছেন, একটা নাম করে দিলেন, ঠাকুর পঞ্চাননের নামে একটা বিশ্ববিদ্যালয় করে দিলেন। বিশ্ববিদ্যালয়ের চেহারা কি? ওটাতে এখনো কলেজের গন্ডি বেরোতে পারেনি। আজকে এই তো বিশ্ববিদ্যালয়। আজকে ঠাকুর পঞ্চানন যে কাজ করেছিলেন, যে কাজের শুরু করেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, অনেকদিন পরে আজকে সেই কাজ শুরু করেছেন, কিন্তু সেই মর্যাদা আজকে ঠাকুর পঞ্চাননকে দেয়া হয় না। আর্নাল্ড টয়েনবি, বিখ্যাত ঐতিহাসিক, যিনি নেপোলিয়নের সঙ্গে বীর ছেলেরায় তুলনা করেছিলেন। আসামে স্কুলে ছুটি দেওয়া হয়, আমার জন্ম আসামে, বীর ছেলেরায়ের জন্য। পশ্চিমবঙ্গে বীর ছেলেরায়ের কোনো জায়গা নেই। লাচিত বরফুকন, আসামের মানুষ। ওখানের রাজা পৃথু, আসামের মানুষ, যাদের জন্য এই অঞ্চলের অনেকটা রক্ষা পেয়েছে অত্যাচারের হাত থেকে। আজকে তাদের নাম পাঠ্যপুস্তকে নেই, তাদের নাম সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা বাংলা আসাম বিভাজন চাই না। আমরা ভাষা ভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা ছিলাম, বিরোধিতা করেছিলাম জনসংঘের সময় থেকে, কিন্তু আপনাদের অবস্থান আপনাদের তৈরি করতে হবে। আজকে যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে, শুধু আমাদের আক্রমণ করছে না, শুধু হিন্দু আক্রান্ত নয়, আক্রান্ত খ্রিস্টান, আক্রান্ত বৌদ্ধ, আক্রান্ত মুসলমানেরও। আজকে যে ইন্দিরা গান্ধী জন্ম দিয়েছিলেন বাংলাদেশে, আজকে সেই শ্রীমতী ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে কদর্য শব্দ ব্যবহার করা হচ্ছে। ইন্দিরা গান্ধীর কুশপুত্তলিকার উপরে থুতু ফেলা হচ্ছে প্রতিদিন। তিনি ইন্দিরা গান্ধী আমাদের বিরোধী হতে পারেন, ইন্দিরা গান্ধী কংগ্রেসের নেত্রী হতে পারেন। ভুলে যাবেন না ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। ভুলে যাবেন না 1971 সালে আমাদের নেতা অটল বিহারী বাজপেয়ী শ্রীমতী গান্ধীকে দেবী দুর্গা বলে সম্বোধন জানিয়েছিলেন। দেশের প্রয়োজনে বিজেপি কোনোদিন নিজের রাজনৈতিক বিভাজনকে সামনে আনেনি, রাজনৈতিক বিশ্বাসের মধ্যে নিজেদের আবদ্ধ রাখেনি। আজকে আমরা তাই আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। যে পরিস্থিতি বাংলায় তৈরি হয়েছে, প্রশ্ন করুন নিজেকে, কোথায় ছিল সোমেন মিত্রর বাড়ি, কোথায় ছিল বালক ব্রহ্মচারীর বাড়ি, কোথায় ছিল অনুকূল ঠাকুরের বাড়ি, কোথায় ছিল রাম ঠাকুরের বাড়ি, কোথায় ছিল প্রমোদ দাসগুপ্তের বাড়ি, কোথায় ছিল জ্যোতি বসুর বাড়ি, কোথায় ছিল তথাগত রায় সৌগত রায়ের বাড়ি। আমরা সবাই ছিলাম ওপারে। ওপারে আমাদের জারিগুলি চলেনি, একই বৃন্তে দুটি কুসুম চলেনি, হিন্দুরা ওরা মুসলিম ঐতিহ্য সেগুলো চলেনি।
ওপারে কিন্তু আমরা হেরে গিয়েছিলাম, আমরা বিধ্বস্ত হয়েছিলাম কূটনৈতিক ব্রিটিশ সাম্রাজ্যবাদী চরুণ শয়তানের কাছে। কিন্তু তারা আবার উপর থেকে এবারে আসছে। যারা কলকাতায় একদিন দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, कान में बीड़ी मुंह में पान लड़के लेंगे पाकिस्तान, पहले पाकिस्तान देना पड़ेगा तब भी भारत स्वाधीन होगा। 1946 সালের পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। কলকাতা শহরের মহিলাদের ঠাই পর্যন্ত কেটে আজকে মাংসের দোকানে উল্টো করে টাঙিয়ে রাখা হতো আতঙ্ক তৈরি করবার জন্য। আজকে সেই পরিস্থিতি আসছে পশ্চিমবঙ্গে। মুর্শিদাবাদ পথ দেখিয়েছে, সেই পরিস্থিতিতে পথ দেখিয়েছে মহেশতলা, সেই একই পথে হেঁটে চলেছে খিদিরপুর। খিদিরপুরে হিন্দুদের দোকান বলে জ্বালাতে হবে। আরে কোন রাজনৈতিক দলের কাজ হিন্দু কিংবা মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করা নয়। রাজনৈতিক দলের কাজ নামাজ পড়া নয়। রাজনৈতিক দলের কাজ হরিনাম সংকীর্তন করা নয়। মানুষ আমাদের কাছে আছে, এই যে মালতীদির কাছে মানুষ আছে সকালবেলা, কিসের জন্য আসে? ওষুধের জন্য আছে, হসপিটালে ভর্তির জন্য আসে, স্কুল কলেজে ভর্তির জন্য আসে, তার বাড়ির নর্দমা, তার স্থানীয় জায়গায় গর্ত হয়ে গেছে রাস্তার, সেই সমস্ত সমাধানের জন্য আসে। তার কাছে তো রামায়ণের সুন্দরকাণ্ডের বিবরণ শুনতে আসে না। ঠিক তেমন ভাবে সিপিআইএম এর বা এখন নেই ওই পার্টিটা, কি যেন নাম, তৃণমূল কংগ্রেসের কাছে যখন যায়, মানে হুমায়ুন কবির ওই যে বলছে 30% হিন্দুকে যে কোনো সময় কেটেও ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে, ওটা কি বাংলাদেশ তৈরি করতে চাইছে? এটা কি পাকিস্তানে আমরা বসবাস করছি? আপনারা ভবিষ্যতে কোন দিকে যাবেন, কোন রাজ্যে থাকবেন, সেটা এখন ঠিক করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ দুর্গাপুজো তো উনি কৃতিপক্ষে উদ্বোধন করে দিচ্ছেন, দুর্গাপুজোর বিসর্জন মহরমের জন্য বন্ধ। আরে আমরা তো বলছি দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই রাস্তা দিয়ে একই সময়ে সমান্তরাল ভাবে এগিয়ে যাবে। কারা এই পরিস্থিতি তৈরি করেছে? কারা হিন্দুদের ঐক্যবদ্ধ বানিয়ে দিল রাতারাতি? কেন পশ্চিমবঙ্গের পলিটিক্যাল ন্যারেটিভ বদলে গেল? তার জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু কবিতা বলে এবার ওপারে আমরা যাতায়াত করবো। ওপারে যারা কবিতা লিখতেন, যারা ওপারের মুসলমান আছেন, যারা এদের অত্যাচারের বিরোধিতা করেছে, আজকে তারাও আক্রান্ত, পুলিশ আক্রান্ত, আওয়ামী লীগের সমর্থক আক্রান্ত, মানুষজন তারা আক্রান্ত, অর্থাৎ ওখানে মানবতা আক্রান্ত হয়েছে। মানব সভ্যতার ক্যান্সার আজকে র্যাডিক্যালাইজেশন সারা পৃথিবীর সামনে একটা অভিশাপ। এর বিরুদ্ধে আমাদের সকলের লড়াই করতে হবে। এদিকে ঢুকতে পারবো না। পশ্চিমবঙ্গের পরিচয় কি এই মুহূর্তে? আমরা কারা? আমরা কতদিন ওই রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, বিবেকানন্দ, মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা বলে, সত্যজিৎ রায়ের কথা বলে আমরা বাস্তব থেকে দূরে সরে যাচ্ছি। আমাদের পরিচয় বাঙালিদের এই মুহূর্তে কি? বাঙালি কাজের লোক কিন্তু ভালো কুলি, গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার 18,000 টাকা মাইনে চাকরি করছে সল্টলেকে। যারা একটু লেখাপড়া জানেন তারা আইটি কুলি, আর লেখাপড়া যারা কম জানেন আজকে তারা হচ্ছেন রাজমিস্ত্রি। এছাড়া বাংলার বাইরে বাংলার কোনো পরিচয় নেই। মুখ্যমন্ত্রী বলছেন হ্যাঁ খুব ভালো আমরা এগিয়ে চলেছি, কিন্তু এর পেছনে কারণ কি? রাস্তায় নেমে পড়েছেন 16 তারিখে। বাংলা এবং বাঙালি যারা বাইরে কাজ করছে তাদের কফিনের উপরে শেষ পেরেকটা পোঁতার জন্য আজকে মুখ্যমন্ত্রী তৈরি হচ্ছে। আজকে ভাত দেওয়ার একটা কি আছে না, গ্রাম্য প্রবাদ, ভাত দেওয়ার ক্ষমতা নেই না কি সব বলে, কিলে মারার গোসাই। আজকে এই সরকারটা হয়েছে সেরকম অবস্থা। এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হতে পারেনি, এটা তৃণমূল কংগ্রেস সরকার হয়েছে। বলছে বিজেপি বাঙালিদের সরিয়ে দিচ্ছে। আরে বিজেপি কি বাঙালি থেকে আলাদা করা যায় নাকি? যে মাটিতে দাঁড়িয়ে তোমরা নিজেদের বাঙালি বলে পরিচয় দিচ্ছ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে, আচার্য দেবপ্রসাদ ঘোষ না থাকলে, আজকে সেই মাটিতে দাঁড়িয়ে তোমরা নিজেদের বাঙালি বলে, ভারতীয় বলে পরিচয় দিতে পারবে। আজকে সার্টিফিকেট দিতে হবে নাকি? আমরা গলায় ঝুলিয়ে বলবো আমরা বাঙালির পার্টি, বিজেপি সার্টিফিকেট দেবে? কার থেকে সার্টিফিকেট নেবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সার্টিফিকেট নেবে? আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস, কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেওয়া একটা অশান্ত শিশু, দুরন্ত শিশু।
কিন্তু প্রবল যখন কংগ্রেসের গর্ভ যন্ত্রণা উঠেছে, ডেলিভারি হওয়ার কোনো চান্স যখন পাওয়া যাচ্ছে না, ওই লেবার রুমে যদি অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি না থাকতেন, মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছু বোঝেন, একটু দেরিতে বোঝেন। উনি 8 বছর আমাদের সঙ্গে সংসার করলেন, তারপরে আমাদের জানিয়ে দিলেন যে বিজেপি নাকি একটা সাম্প্রদায়িক রাজনৈতিক দল। মানে আপনি নিজেকে হিন্দু বলে পরিচয় দিতে পারবেন না, যদি কেউ মুসলমান থেকে সে দাঁড়িয়ে বলতে পারবে না যে পশ্চিমবঙ্গে যে অত্যাচার চলেছে মুর্শিদাবাদে, বাবার ছেলে ঠাকুর তৈরি করতে বলে তাদের কুপিয়ে খুন করা হয়েছে, আজকে এটার বিরুদ্ধে কোনো মুসলমান রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারবে না, তৃণমূলে সেটাকে আদর করে দিয়ে চলে যাবে। এই পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা শিল্পায়ন চাই, কিন্তু 3 ফসলি জমি অধিগ্রহণ করে শিল্পের বিরোধী বিজেপি। আমরা নীতিগত ভাবে 3 ফসলি কৃষি জমি অধিগ্রহণ করে সেখানে শিল্প স্থাপনের বিরোধিতা করেছি, অতীতে করেছি, সিঙ্গুরের সময় করেছি, আমরা নন্দীগ্রামে বলেছি মানুষকে কনফিডেন্সে নিয়ে, কৃষককে কনফিডেন্সে নিয়ে, যে কৃষকের জমি নিচ্ছ তাকে শিল্পের অংশীদারিত্ব দিয়ে এখানে শিল্পায়ন হোক। আমরা সমস্ত শিল্পপতিদের কাছে আহ্বান জানাচ্ছি। উত্তরবঙ্গের বহু মানুষ আছেন এখন, যারা এখন ব্যাংককে, সিঙ্গাপুরে আজকে ইনভেস্ট করছেন। উত্তরবঙ্গের বহু মানুষ আছেন, টাকা তৈরি করেছেন, তারা কোন নয়ডায় ব্যবসা করছে, কেউ কুড়গাঁওয়ে পৌঁছে গেছে, উত্তরাখণ্ড পর্যন্ত আজকে এখানকার উত্তরবঙ্গের মানুষ আজকে তারা ইনভেস্ট করছে। আমরা তাদের কাছে অনুরোধ করছি, দেখুন আপনি ব্যবসা করছেন, যেখানে আপনার ব্যবসা ভালো চলবে আপনি যাবেন, আমরা বাধা নিতে যাচ্ছি না। আমরা ভারতবর্ষকে ভাষার ভিত্তিতে ভেঙে টুকরো করে দিতে চাই না, কিন্তু একটু অপেক্ষা করুন। তৃণমূল যাচ্ছে, তৃণমূল চলে যাবে, তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। তৃণমূলকে রক্ষা করতে পারবে না। স্বয়ং মা কালী, কালীঘাটের কালী, কালী কলকাতা ওয়ালি, মুখ্যমন্ত্রীর প্রতিবেশী, তিনিও বলে দিয়েছেন তোমার ফাইল আমি নিতে পারবো না। উনি জগন্নাথ দেবকে ধরে এনেছেন। জগন্নাথ দেব দেখলেন, প্রথমে আসতে চাইছিলেন না, টানাটানির মধ্যে জগন্নাথ চলে এসেছিলেন। আমরা ভেবেছিলাম বাবুঘাটে তৃণমূলের বিসর্জন হবে, ফিরাদ হাকিম বাবুঘাটকে সাজিয়ে রেখেছে, গঙ্গা জলে গঙ্গা পুজো করছে, কিন্তু এখন আমাদের বিরুদ্ধে চলে গেছেন স্বয়ং জগন্নাথ দেব। তিনি বলছেন না, গঙ্গায় নয়, বঙ্গোপসাগরেই বিসর্জন। পূর্ব মেদিনীপুরে আমাকে বিসর্জন, 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তৃণমূল হারছে, তৃণমূলকে হারতে হবে। এটা বাংলার মানুষের ঐক্যবদ্ধতার লড়াই। বাংলা বাঁচতে চায়, বাংলা মুক্তি চায়, বাংলা পরিত্রাণ চায়, বাংলার কৃষক অধিকার চায়, তার জমির ফসলের অধিকার বুঝে নিতে চায়, ফসলের ন্যায্য মূল্য চায়, বাংলার কৃষক সারের কালোবাজারি বন্ধ হওয়া দেখতে চায়, বাংলার কৃষক সরাসরি কিষাণ মান্ডিতে মাল বিক্রি করতে চায়, বাংলার কৃষক তার জমির অধিকার ফিরে পেতে চায়, বাংলার মানুষ যে পাট্টা দেওয়া হয়েছিল সেই পাট্টা কেড়ে তৃণমূল বিক্রি করেছে, আজকে তা কেড়ে নিতে হবে। আমরা নারীর অধিকারের জন্য, নারীর সংগ্রামের জন্য, নারী সাম্যের অধিকার 3 তালাক প্রথা বাতিল করেছি। আমরা মুসলমান ভাইদের জন্য দেশের প্রধানমন্ত্রী তিনি আগে বাতিল করেছে, তিনি আজকে সংশোধন করেছেন ওয়াকফ বিল। আমি এখানে সমস্ত বিজেপি কর্মীদের কাছে বলছি, কুচবিহারে যারা আছেন, আমার থেকে বয়োজ্যেষ্ঠ যারা হিন্দারা আছেন, মহিলারা আছেন, আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি, আপনারা পুরনো ইতিহাস আরো বেশি জানেন, আপনারা এই শহরটাকে বদলাতে দেখেছেন। আজকে এখানে যত দেবোত্তর সম্পত্তি আছে তার একটা ম্যাপ তৈরি করুন। আমরা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী সমস্ত দেবোত্তর সম্পত্তির যে বিরাট অংশ পড়ে আছে, যে জমিগুলো আজকে তৃণমূল প্লট করে বিক্রি করছে, যেগুলো জবরদখল হয়ে গেছে, তার যেগুলো এনক্রোচমেন্ট হয়ে গেছে, সেগুলোকে দখল মুক্ত করতে চাই। এর জন্য আপনারা এগিয়ে আসবেন। বিরোধিতা করুন। বাংলা ধর্মশালা নয়,
কুচবিহার ধর্মশালা নয়, কোঠা বাড়ি নয় যে যার যখন ইচ্ছা হবে সে সেখানে ঢুকে পড়বে। এটা কিন্তু তো সহজ জায়গায় নয়। যারা এদেশ ছেড়ে একবার চলে গিয়েছিলেন তাদের আমরা এখানে আর ফিরতে দেব না। যারা আসছে হিন্দু, তারা ওখান থেকে সম্ভ্রম রক্ষা করার জন্য আসছে। আর বাংলাদেশ ভুলে গেছে অতীতের ইতিহাস। 30 লক্ষ মানুষকে খুন করা হয়েছিল বাংলাদেশ 1971 সালে। খান সেনা এবং পাকিস্তান সেনাবাহিনী খুন করেছিল। 1.5 লক্ষ মহিলাকে যশোর ক্যান্টনমেন্ট এলাকায় পাওয়া গিয়েছিল, যাদের বয়স 13 থেকে 45-এর মধ্যে। তাদের স্তন পর্যন্ত কেটে নেওয়া হয়েছিল। এই অত্যাচারের কথা মানুষ ভুলে গেছে বাংলাদেশের ধর্মান্ধ মৌলবাদীরা। তাই আমাদের লড়াই কোন ধর্ম বিশ্বাসের বিরুদ্ধে লড়াই নয়, লড়াই কোন মুসলমানের বিরুদ্ধে নয়। আমাদের লড়াই তাদের দারিদ্রের বিরুদ্ধে, তাদের অনাহারের বিরুদ্ধে, তাদের পিছিয়ে পড়ার বিরুদ্ধে, কিন্তু তাদের মধ্যে কিছু মানুষের ধর্মান্ধতার বিরুদ্ধে। এটা মানব সভ্যতার অভিশাপ। এই মৌলবাদী ধর্মান্ধ ইসলামিক ফ্যাসিজমের বিরুদ্ধে গোটা পৃথিবী লড়াই করছে। কুচবিহারের মানুষকে লড়াই করতে হবে। কেন? কারণ বাংলাদেশ আপনার বেশি দূরে নয়, আপনার এপারে বাংলাদেশ আসবে, ওই রাজনীতির প্রভাব পড়বে। দয়া করে চোখ কান সজাগ রাখুন। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলে আমি শেষ করব যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বাংলাদেশের সঙ্গে আমাদের বর্ডার সিকিউর হয়ে যাবার পর, এটা 1.5 বছর আগের রিপোর্ট, কুচবিহারকে সেন্টার করে আইএসআই এর সমেত বহু জঙ্গি সংগঠন তারা কুচবিহারের মধ্যে থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তাদের মডিউলকে আজকে ছড়িয়ে দিচ্ছে। তাই কুচবিহারের মানুষ যদি মনে করেন যে আপনারা নির্বিঘ্নে থাকবেন, আপনারা সচেতন না হয়ে আপনার অস্তিত্ব রক্ষা করতে পারবেন না। বাম জমানায় এটা ছিল সেফ প্যাসেজ, আর আজকে এটা হয়ে গেছে সেফ হোম। এর বিরুদ্ধে লড়তে হবে। এই লড়াই কুচবিহারের মানুষের আত্মমর্যাদার লড়াই। এই লড়াই কুচবিহারের ইতিহাসকে নতুন করে মানুষের সামনে তুলে ধরার লড়াই। এই লড়াই ঠাকুর পঞ্চাননকে পথ দেখিয়েছিলেন। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যেভাবে তিনি সম্পূর্ণ করেছিলেন, মানুষকে সচেতন করার মধ্যে দিয়ে তিনি মানুষের আর্থিক, সামাজিক এবং শিক্ষাকে উত্তরণ চেয়েছিলেন। আজকে সেই পথটাই আমাদের পথ। একই সঙ্গে যদি আক্রমণ নেমে আসে, মনে রাখবেন আপনাদের শরীরেও চিলারায় রক্ত আছে, আপনারাও কিন্তু তার বদলা নিতে পারেন। বিজেপি এখানে কোনো ধর্মের গান শুনতে আসেননি। মহাত্মা গান্ধী রাস্তা দিয়ে হাঁটতেন, শান্তির কথা বলেছেন। আমরা মজা করে বলি যে একটা গালে চড় মারলে অন্য গালটা বাড়িয়ে দাও। আরে মহাত্মা গান্ধীর হাতেও তো গীতা থাকতো। গীতায় কি বলেছে? গীতায় পরিষ্কার বলে দিচ্ছে, যুদ্ধ ছাড়া অন্য কোন পথ খোলা নেই। কৃষ্ণ, যুদ্ধ করো। যুদ্ধ করতে বিজেপি তৈরি। পিছনের দরজা দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় ঢুকবে না। উত্তরবঙ্গের মানুষ আমাদের ধারাবাহিকভাবে সমর্থন করেছে, আমাদের সাফল্য দিয়েছে। এবার উত্তরবঙ্গের মানুষ থাকবে। কে কোন কমিটিতে আছেন, কে কোন বুথ কমিটির নেতা, কে কোন শক্তি কেন্দ্রের প্রমুখ, কে জেলা সভাপতি, কে সাধারণ সম্পাদক, কে অতীতে ছিলেন, এখন নেই, এসবের কোথাও কোনো গল্প নেই। আমরা সবাই বিজেপি। যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি, যে বিজেপিতে সক্রিয় সেই বিজেপির নেতা। পরাজয় নিশ্চিত জেনেও, জমানত বাজেয়াপ্ত হবে নিশ্চিত জেনেও, সর্বশান্ত হবে নিশ্চিত জেনেও, এই যে মানুষগুলো যারা এখানে বসে আছেন তারা বিজেপি করেছিলেন। আজকে তাদের মর্যাদা দেওয়াটা প্রত্যেকের দায়িত্ব। আর তাদেরও দায়িত্ব থাকবে, তারা নতুন মানুষকে নিয়ে আসবেন। বিজেপিকে আরো সম্প্রসারিত করতে হবে, সর্বব্যাপী করতে হবে, সমাজের সমস্ত সেক্টরে পৌঁছতে হবে। সুরেন্দ্রকে নেই, সুরেন্দ্রার কথা বলুন, সেটাই বলছি। সুরেন্দ্র থাকবেন। সুরেন্দ্রার বাড়ি গেছি, আপনার হঠাৎ থেকে সমীর পাল দৌড়চ্ছে। কি ব্যাপার? সমীর পালের সাংঘাতিক কেস। সুরেন্দ্রার বাড়িতে আক্রমণ করেছে। কে আক্রমণ করেছে? বলছে সিপিএম আক্রমণ করেছে। তারপরে দেখা গেল খুঁজে কোনো সিপিএম আক্রমণ নয়, তারা গিয়ে সুরেন্দ্রার বাড়ির গাছ কাটছে। আর সুরেন্দ্র আমাদের জানিয়েছে, তখন তো মোবাইলের যুগ নেই, হঠাৎ দেখছি গাছ কাটছে। তাদের আমরা জিজ্ঞাসা করছি
সমীর পালের শরীর টরীর স্বাস্থ্য ভালো, সমীর পাল ধরে নিয়ে যায় গাছ কাটছিস কেন? এত বড় সব, তারা কোনো কথায় কর্ণপাত করছে না, তারা গাছ কেটে চলেছে। তার মানে কি? আর বৌদি চিৎকার করছে, তার মানে কি? যে ভোটের টাকা নেই বলে সুরেন্দ্র বাড়ির গাছ বিক্রি করে দিয়েছে, আর যাদের যেতে বলেছে তাদের বলে দিয়েছে তোরা কাটবি, যদি কেউ বাধা দেয় কারোর কথা শুনবি না। কেটেছে গাছ বিক্রি করে নেমে পড়েছেন ভোট লড়তে, জানতেন জমানত বাজেয়াপ্ত হবে। আমরা সেই বিজেপি, আমরা কারোর গর্ভ থেকে জন্ম নিইনি, আমরা কারোর দয়া নিইনি, মাথা নিচু করে রাজনীতি করিনি। বিজেপি মাথা উঁচু করে দাঁড়িয়েছে। অটলজি বলে গিয়েছিলেন পরাজয়ের পরে 1985 সালে, যে অপেক্ষা করুন, আমি জ্যোতিষী নই, আমি ভবিষ্যৎ প্রশ্ন নই, কিন্তু আমি আগের জিনিস দেখতে পাই। যাকে আপনারা মিস্টার ক্লিন বলে ক্ষমতায় নিয়ে এলেন, তিনি অদূর ভবিষ্যতে মিস্টার ক্লাউড হয়ে আপনাদের সামনে দাঁড়াবেন। সেই অটল বিহারীর পর তার আত্মবিশ্বাস, তার আত্মমর্যাদা নিয়ে আমরা আছি। শ্যামাপ্রসাদ মুখার্জি বলে গিয়েছিলেন, নেতা নয় দল বড়, দলের চেয়ে দেশ বড়। আজকে সেই পন্থা নিয়ে বিজেপি চলেছে, আপনারাও চলবেন। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। এই রণহুঙ্কার, এইসব কুয়ো যারা আছেন, এরা সব গুহায় ঢুকে যাবে ভোটের আগে। এরা সরে যাবে। এভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া যায় না। আমরা হিংসায় বিশ্বাস করি না, আমরা কোনো সংঘর্ষে বিশ্বাস করি না। আমরা 356 দ্বারা জারি করে কোনো নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় ঢোকার নীতিগতভাবে বিরোধী। কিন্তু এই যে হুঙ্কার, রবীন্দ্রনাথ লিখেছিলেন, রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত রাখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মূল থাকে। অপেক্ষা করছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।